সুপ্রিয় শিক্ষার্থীরা, মার্টিন লুথার কলেজের অনলাইন ক্লাসে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা নতুন একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের অধ্যায়ের নাম হচ্ছে সংগঠন। চতুর্থ অধ্যায়, যেটি হচ্ছে সংগঠন, সংগঠিতকরণ বা সংগঠন। তাহলে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় সংগঠন বা সংগঠিতকরণ থেকে আজকে আমরা আলোচনায় আসব। আমরা আগে জেনে নিই সংগঠন কাকে বলে, এরপর সংগঠনের পদক্ষেপ নিয়ে আমরা আলোচনা করব। সংগঠন কাকে বলে, যদি আমরা ব্যবস্থাপনার যে কাজগুলো ছিল, যে পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, এইভাবে যে 7টি কাজ ছিল, তার দ্বিতীয় কাজ হচ্ছে সংগঠন। তাহলে ব্যবস্থাপনার চক্রের দ্বিতীয় কাজ হচ্ছে সংগঠন। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা সংগঠনের সংজ্ঞাটা শিখে নিয়েছিলাম। সংগঠনের সংজ্ঞাটা আমরা দেখি কি: প্রতিষ্ঠানের কার্য বিভাজন, দায়িত্ব কর্তৃত্ব নিরূপণ ও অর্পণ এবং প্রত্যেক কাজ বা বিভাগের মধ্যকার পারস্পরিক সম্পর্ক নির্ধারণের কাজকেই সংগঠন বলে। তাহলে কি দাঁড়াচ্ছে? প্রতিষ্ঠানের কাজ বিভাজন, মানে প্রতিষ্ঠানের কাজ বা কার্য যেটা হচ্ছে বিভাজন, ভাগ করে দেওয়া। দায়িত্ব কর্তৃত্ব নিরূপণ, দায়িত্ব এবং কর্তৃত্ব দুটো ভাগ করে দেয়া এবং প্রদান করা, অর্পণ করা। এবং প্রত্যেক কাজ বা বিভাগের মধ্যকার, প্রত্যেকটা যে বিভাগ রয়েছে বা কাজ রয়েছে সেটার মধ্যকার পারস্পরিক সম্পর্ক নির্ধারণের কাজকে সংগঠন বলে। তাহলে প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন কাজ থাকবে, সেই কাজগুলোকে ভাগ করে দেয়া, যে যেই কাজে পারদর্শী তাকে সেই কাজ দেয়া এবং সেই কাজের সাথে সাথে তাকে দায়িত্ব এবং কর্তৃত্ব দেওয়া। দায়িত্ব কর্তৃত্ব নিরূপণ করে সেটা অর্পণ করা, যে কে কি দায়িত্ব পালন করবে। এই দায়িত্বের সাথে সাথে তাকে কর্তৃত্ব দিতে হবে, যাতে দায়িত্ব পালন করতে যে কাউকে কোনো নির্দেশনা দেওয়ার প্রয়োজন পড়লে, কাউকে আদেশ প্রদান করার প্রয়োজন পড়লে সে যাতে সেই অধিকারটা পায়। সেই জন্য দায়িত্ব এবং কর্তৃত্ব সমান তালে দিতে হবে। দায়িত্ব দেওয়া হলো কিন্তু কর্তৃত্ব দেওয়া হলো না, বা কর্তৃত্ব দেওয়া হলো কিন্তু তার কোনো দায়িত্ব নেই, তাহলে সেক্ষেত্রে সমন্বয়হীনতা দেখা দেবে। এবং প্রত্যেক কাজ বা বিভাগের মধ্যকার পারস্পরিক সম্পর্ক, প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ থাকবে, উপবিভাগ থাকবে, সেগুলোর মধ্যে পারস্পরিক একটা সম্পর্ক থাকবে, সেটা নির্ধারণের কাজকে সংগঠন বলে। তাহলে এটা ছাড়াও কিন্তু আমরা আরেকটা সংজ্ঞা দিতে পারি: প্রতিষ্ঠানে বিদ্যমান বিভিন্ন ব্যক্তি বা বস্তুগুলোর মধ্যে পারস্পরিক যে সমঝোতা, সেটাকে আমরা বলতে পারি কি সংগঠন। প্রতিষ্ঠানের বিভাগ এবং উপবিভাগ বা প্রতিষ্ঠানের ব্যক্তি পারস্পরিক যে বোঝাপড়া, সেটাকে আমরা বলতে পারি সংগঠন। তাহলে প্রতিষ্ঠানের কার্য বিভাজন, কর্তৃত্ব, দায়িত্ব নিরূপণ ও অর্পণ এবং প্রত্যেক কাজ বা বিভাগের মধ্যকার পারস্পরিক সম্পর্ক নির্ধারণের কাজকে সংগঠন বলে। তাহলে সংগঠনের এই সংজ্ঞাটা আমরা শিখে নিলাম। তাহলে সংগঠনের কাজ হচ্ছে কি: প্রতিষ্ঠানে বিদ্যমান বিভিন্ন ব্যক্তি থাকবে, বিভাগ থাকবে, উপবিভাগ থাকবে, এগুলো পরস্পরের মধ্যে পারস্পরিক কার কি দায় দায়িত্ব, এগুলো নিরূপণ করা এবং সেগুলো অর্পণ করে দেওয়া এবং সেই কাজ যে মধ্যকার পারস্পরিক একটা সুসম্পর্ক তৈরি করাই কিন্তু সংগঠনের কাজ। এই জন্য এটাকে বলা হয় সংগঠন বা সংগঠিতকরণ। এবার আমরা চলে আসি যে সংগঠনের পদক্ষেপ। সংগঠনের পদক্ষেপ কয়টি এবং সেগুলোর ব্যাখ্যা নিয়ে আজকে আমরা আলোচনায় আসব। তাহলে সংগঠনের পদক্ষেপ, যেহেতু পদক্ষেপের কথা বলা হচ্ছে, তাহলে অবশ্যই এগুলো আমরা ধারাবাহিকভাবে পড়বো। ধারাবাহিকভাবে পড়লে বিষয়গুলো কি হয়, যে আমরা সহজভাবে বুঝতে পারবো। এই নয় শুধু এই পদক্ষেপ মানে কি ধাপে ধাপে, তাহলে একটি ধাপ অতিক্রম করে অন্য আরেকটি ধাপে যদি চলে যায়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের বিষয়টা 4টা লেখা আছে ঠিকই, কিন্তু এলোমেলো ভাবে লেখা আছে, তাহলে কিন্তু হবে না। কারণ এটা বলা হচ্ছে পদক্ষেপ। অবশ্যই 1 নাম্বার দেখি,
কার্য বিভাজন বা বিভাগীয়করণ। এক নম্বর হচ্ছে কি কার্য বিভাজন বা বিভাগীয়করণ। আমরা যে সময় এগুলো পড়বো খাতায় লিখে লিখে পড়বো, তাহলে মনে থাকবে। যেহেতু ধারাবাহিকভাবে পদক্ষেপগুলো সাধারণত ধারাবাহিকভাবেই আসে, এই জন্য আমরা ধারাবাহিকতা যেহেতু বলা হচ্ছে, তাহলে আমরা মুখস্থ করবো ধারাবাহিক। এক নম্বর হচ্ছে কার্য বিভাজন বা বিভাগীয়করণ। কার্য বিভাজন বা বিভাগীয়করণ। 2 নম্বর হচ্ছে দায়িত্ব ও কর্তৃত্ব সংজ্ঞায়িতকরণ। 2 নম্বর কি দায়িত্ব ও কর্তৃত্ব সংজ্ঞায়িতকরণ। 3 নম্বর হচ্ছে দায়িত্ব ও কর্তৃত্ব অর্পণ। 3 নম্বর কি দায়িত্ব ও কর্তৃত্ব অর্পণ। 4 এবং সর্বশেষ হচ্ছে কি পারস্পরিক সম্পর্ক নির্ধারণ। পারস্পরিক সম্পর্ক নির্ধারণ। দায়িত্ব ও কর্তৃত্ব অর্পণ। তাহলে এখানে যেটা বলেছে কার্য বিভাজন বা বিভাগীয়করণ 1, 2 হচ্ছে দায়িত্ব ও কর্তৃত্ব সংজ্ঞায়িতকরণ, 3 হচ্ছে দায়িত্ব ও কর্তৃত্ব অর্পণ, এবং 4 বা সর্বশেষ হচ্ছে পারস্পরিক সম্পর্ক নির্ধারণ। পারস্পরিক সম্পর্ক কি নির্ধারণ। পারস্পরিক সম্পর্ক নির্ধারণ এখানে দিই তাহলে ভালো হয়। তাহলে এই যে 4টি বলা হলে 4টি অবশ্যই আমরা ধারাবাহিকভাবে বলবো। 1 বলবো কার্য বিভাজন বা বিভাগীয়করণ, 2 হচ্ছে দায়িত্ব কর্তৃত্ব সংজ্ঞায়িতকরণ। দায়িত্ব কর্তৃত্ব সংজ্ঞায়িতকরণের পর হচ্ছে দায়িত্ব কর্তৃত্ব অর্পণ, এবং 4 হচ্ছে পারস্পরিক সম্পর্ক নির্ধারণ। তাহলে 1 নম্বর আলোচনা চলে আসি কার্য বিভাজন বা বিভাগীয়করণ। কার্য বিভাজন বা বিভাগীয়করণ কি? তাহলে ব্যবস্থাপনা প্রক্রিয়ার প্রথম কাজ হচ্ছে কি আমাদের ব্যবস্থাপনা প্রক্রিয়ার প্রথম যে পদক্ষেপ, ব্যবস্থাপনা প্রক্রিয়ার প্রথম কাজ হচ্ছে আমাদের পরিকল্পনা। এই পরিকল্পনার মাধ্যমে কি করা হয়, আমরা যাবতীয় কাজ ঠিক করে রাখি কে কখন কিভাবে করবে। তাহলে এখানে সংগঠনেরও কিছু পদক্ষেপ যেমনি রয়েছে পরিকল্পনার, যেমন ব্যবস্থাপনার কাজের প্রথম, তেমনিভাবে সংগঠনের পদক্ষেপের প্রথম পদক্ষেপ হচ্ছে কার্য বিভাজন বা বিভাগীয়করণ। তাহলে কার্য বিভাজন বা বিভাগীয়করণ বলতে হচ্ছে কাজগুলো ভাগ করে, কাকে কোন কাজ দিতে হবে আর কাকে কোন কাজ কিভাবে ভাগ করা হয়, যে যে কাজের যোগ্য, যে কাজ যে করে সফলতা আনতে পারে, এবং যার যে কাজের মধ্যে ব্যর্থতা কম এবং অভিজ্ঞতা বেশি, এবং যে কাজ করতে যে স্বাচ্ছন্দ্য বোধ করে, সেটার উপর ভিত্তি করে কাজগুলো ভাগ করা। সেটার উপর ভিত্তি করে কি কাজগুলো ভাগ করা। এবং বিভাগীয়করণ কাজগুলো বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন বিভাগ থাকবে, যেমন উৎপাদন বিভাগ, বিক্রয় বিভাগ, তারপর হচ্ছে বাজারজাতকরণ বিভাগ। এই যে বিভাগগুলো রয়েছে, এই বিভাগগুলো আমরা কি করে থাকি, বিভিন্ন প্রয়োজনে তৈরি করে থাকি। তাহলে এই যে কাজ বিভাজন বা বিভাগীয়করণ, কে কোন বিভাগে কাজ করবে, কে অর্থ বিভাগে, কে উৎপাদন বিভাগে, কে বাজারজাতকরণ বিভাগে, এই যে বিভাগগুলো, এগুলো প্রথমেই ভাগ করে নেওয়াটা হচ্ছে সংগঠনের একটি গুরুত্বপূর্ণ কাজ। কারণ কে কি কাজ করবে, কার কি দায় দায়িত্ব, কে কি পরিমাণে কোন কাজের জন্য দায়ী থাকবে, এই বিষয়গুলো আমরা পরবর্তীতে নির্ধারণ করব। তাহলে কার্য বিভাজন বা বিভাগীয়করণ এক কথা আমরা বলতে পারি যে কাজগুলোকে ভাগ করে দেয়, কে কোন কাজে পারদর্শী, যে কাজে পারদর্শী তাকে সেই কাজের জন্য দায়িত্ব প্রদান করা, সেই কাজে বিভাগগুলো ভাগ করে সেই বিভাগের আওতায় তাকে নিয়ে আসা। এরপর আমরা 2 নম্বর আসি দায়িত্ব ও কর্তৃত্ব সংজ্ঞায়িতকরণ। 2 নম্বর হচ্ছে কি দায়িত্ব ও কর্তৃত্ব সংজ্ঞায়িতকরণ। তাহলে দায়িত্ব কর্তৃত্ব কাজ ভাগ করে দেওয়া হলো, কাজ ভাগ করে দিয়ে তাকে বিভাগের নাম বলে দেওয়া হলো। ধরা গেল যে একজনকে উৎপাদন বিভাগ দেওয়া হলো বা বিক্রয় বিভাগ দেওয়া হলো,
বা ক্রয় বিক্রয় বিভাগ দেওয়া হলো। তাহলে দায়িত্ব কর্তৃত্ব, এখানে কার কি দায়িত্ব, এখানে সেই বিষয়গুলো স্পষ্টভাবে থাকতে হবে যে তোমাকে এই কাজের জন্য দায়িত্ব দেওয়া হলো, এতদিনের মধ্যে তোমাকে এই কাজটা সম্পূর্ণ করতে হবে। ধরা গেল একজন ইঞ্জিনিয়ারকে, প্রকৌশলীকে একটি বাড়ি নির্মাণের জন্য দায়িত্ব প্রদান করা হলো, যে বাড়ি যেভাবে মজবুত হবে এবং আইনগতভাবে জটিলতা থাকবে না এবং এটা আকর্ষণীয় হবে, এইভাবে তোমাকে এই কাজগুলো পরিচালনায় নিয়ে আসতে হবে, এটা তাকে দায়িত্ব দেওয়া হবে। এখন যদি কর্তৃত্ব, দায়িত্ব এবং কর্তৃত্ব, দায়িত্ব সংজ্ঞায়িত করা হলো কিন্তু কর্তৃত্ব সংজ্ঞায়িত করা হলো না, যে তার কর্তৃত্ব কি, সে কার উপরে কর্তা হিসেবে দায়িত্ব পালন করবে বা সে কাকে নিয়ন্ত্রণ করবে, সেই বিষয়গুলো এখানে বলা নেই। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু দায়িত্ব এবং কর্তৃত্ব সংজ্ঞায়িতকরণ হয়নি। সংজ্ঞায়িতকরণ বলতে বোঝাচ্ছে কি, দায়িত্বের সাথে সাথে কর্তৃত্ব এটা সংজ্ঞায়িত, মানে বলে দিতে হবে যে তুমি কার উপর নিয়ন্ত্রণ করবে বা কে তোমাকে নিয়ন্ত্রণ করবে, তুমি কাজের জন্য কি কি করতে পারো, এই বিষয়গুলো এখানে স্পষ্টভাবে বলে দিতে হবে। এই জন্য বলা হচ্ছে দায়িত্ব কর্তৃত্ব সংজ্ঞায়িতকরণ। ধরা গেল একজন ম্যানেজার নিয়োগ করা হলো, ম্যানেজারকে বলা হলো যে আপনি এই ব্রাঞ্চের যাবতীয় লেনদেনের হিসাব নিকাশ আমাকে প্রতি মাসে বুঝিয়ে দিবেন। তাহলে সেই ক্ষেত্রে সেই ম্যানেজার যদি দায়িত্বই শুধু পায় কিন্তু কর্তৃত্ব যদি না থাকে, যে তাকে যদি বলা না হয় যে আপনি কর্তা হিসেবে এখানে এই কাজ করতে পারবেন, সেই বিষয়ে যদি কোনো কিছু স্পষ্টভাবে বলা না থাকে, তাহলে দায়িত্ব এবং কর্তৃত্বের সংজ্ঞায়িতকরণ স্পষ্টভাবে হয়নি। আর এই দায়িত্ব এবং কর্তৃত্ব যদি সংজ্ঞায়িতকরণ না হয়, তাহলে সংগঠনের যে দ্বিতীয় পদক্ষেপ এটা ব্যর্থ হয়ে যাবে, কারণ সংগঠন পরিচালনা করা সম্ভব হবে না। একজন ব্যক্তি শুধু দায়িত্বই থাকবে কিন্তু সে অন্যকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখবে না, আর সেটা এই সংজ্ঞায়িতকরণের মাধ্যমেই প্রকাশ পায়। যদি দায়িত্ব এবং কর্তৃত্ব সংজ্ঞায়িতকরণ করা থাকে, তাহলে এখানে এই বিষয়টা নিয়ে আর জটিলতা থাকে না। তৃতীয় নাম্বার আসি, দায়িত্ব ও কর্তৃত্ব অর্পণ। তাহলে এই যে দায়িত্ব কর্তৃত্ব সংজ্ঞায়িতকরণ মানে বলে দেয়া আছে তোমার দায়িত্ব কি, তুমি কার উপর নিয়ন্ত্রণ করবে বা কে তোমার উপর নিয়ন্ত্রণ করবে, এই বিষয়গুলো বলে দেয়া। এখন বলে দেওয়া পর্যন্তই থাকলে হবে না, এটা দায়িত্ব এবং কর্তৃত্ব সময় মতো কি করতে হবে, এগুলো হস্তান্তর করতে হবে। এই যে দায়িত্ব কর্তৃত্ব বলা আছে, এই দায়িত্ব কর্তৃত্বটা কি করতে হবে, সময় মতো হস্তান্তর করতে হবে। এই দায়িত্ব এবং কর্তৃত্ব পালনের জন্য যাবতীয় সহযোগিতা করতে হবে এবং দায়িত্ব ও কর্তৃত্ব পালনের ক্ষেত্রে যদি কোনো বাধা থাকে, সেই বাধা দূরীভূত করার জন্য যাবতীয় কাজ সম্পাদন করতে হবে। দায়িত্ব কর্তৃত্ব অর্পণ। এখন দায়িত্ব কর্তৃত্ব এটা সংজ্ঞায়িত করা আছে কিন্তু দায়িত্ব কর্তৃত্ব বুঝিয়ে দেওয়া হয়নি, বা দায়িত্ব কর্তৃত্ব পালনের ক্ষেত্রে কোনো যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তাকে তেমন ভাবে কোনো সহযোগিতা করা হয়নি। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, দায়িত্ব কর্তৃত্ব সংজ্ঞায়িতকরণ আছে কিন্তু অর্পণ করা হয়নি, তাহলে এই ক্ষেত্রে কিন্তু জবাবদিহিতা নিশ্চিত হয়নি। কারণ কোনো ব্যক্তিকে সংজ্ঞায়িত করা হলো কিন্তু অর্পণ করা হলো না, তাহলে সেই ক্ষেত্রে সেই ব্যক্তি কিন্তু এই দায়িত্বের দায়ভার গ্রহণ করবে না। কারণ সে বলবে যে আমাকে দায়িত্ব দেওয়ার কথা ছিল কিন্তু আমাকে দায়িত্ব প্রদান করা হয়নি। সংজ্ঞায়িতকরণ করা মানে কি, দায়িত্ব দেয়া হবে কিন্তু দায়িত্ব দেয়া হয়নি। আর অর্পণ মানে হচ্ছে কি, দায়িত্ব দেওয়ার কথা বলা আছে এবং পরবর্তীতে এসে দায়িত্ব হস্তান্তর করে দেয়া। যতক্ষণ পর্যন্ত না দায়িত্ব ও কর্তৃত্ব সংজ্ঞায়িতের পর হস্তান্তর করা না হবে, ততক্ষণ পর্যন্ত মানে অর্পণ করা না হবে, ততক্ষণ পর্যন্ত দায়িত্ব এবং কর্তৃত্বের জবাবদিহিতা একজন ব্যক্তির কাছ থেকে করা সম্ভব নয়। এই জন্য দায়িত্ব কর্তৃত্ব অর্পণ করতে হবে। সংজ্ঞায়িত করার পরের কাজটি হচ্ছে অর্পণ করা, মানে বলা হলো যে কে কার উপর নিয়ন্ত্রণ করবে, কিভাবে কাজগুলো করবে, এটা বলা হয়েছে এবং পরবর্তীতে সেই বলার কথাটাই বাস্তবায়ন করা হয় দায়িত্ব কর্তৃত্ব অর্পণের মাধ্যমে। তারপর 4 নম্বর হচ্ছে কি, পারস্পরিক সম্পর্ক নির্ধারণ। এখন পারস্পরিক সম্পর্ক নির্ধারণ, পারস্পরিক সম্পর্ক বলতে এখানে কি বোঝানো হচ্ছে, একটি প্রতিষ্ঠানে বিভিন্ন ব্যক্তি থাকবে, বিভিন্ন বিভাগ থাকবে, বিভিন্ন উপবিভাগ থাকবে, প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের ঊর্ধ্বতনরা থাকবে। এই যে বিষয়গুলো, এগুলোর উপরে নজর দিয়ে
পারস্পরিক সম্পর্কটা নির্ধারণ করা, যে কার সাথে কি ধরনের সম্পর্ক হবে, কে কিভাবে কাকে নিয়ন্ত্রণ করছে, সেটার উপর ভিত্তি করে কিন্তু পদবীর উপর ভিত্তি করেও সম্পর্কটা তৈরি হয়। যে দেখা যাচ্ছে কেউ কারো কাছ থেকে নির্দেশ পাচ্ছে, কেউ কারোকে পরামর্শ দিচ্ছে, বা কেউ কারোকে নির্দেশনা দিচ্ছে। এই যে বিষয়গুলো, এগুলো বিষয়ের উপর ভিত্তি করে পারস্পরিক সম্পর্ক নির্ধারিত হয়। তাহলে আরেকটা বিষয়, পারস্পরিক সম্পর্ক যদি ভালো না হয়, যেমন অর্থ বিভাগের সাথে উৎপাদন বিভাগ, বা উৎপাদন বিভাগের সাথে বিক্রয় বিভাগ, বা বিক্রয় বিভাগের সাথে বাজারজাতকরণ বিভাগ, যেটাকে বলা হচ্ছে বিক্রয় বা বাজারজাতকরণ বিভাগ, এগুলোর মধ্যে যদি সমন্বয় না থাকে, তাহলে পারস্পরিক সম্পর্ক যদি নির্ধারিত না থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু প্রতিষ্ঠানের যে সংগঠনের কার্যক্রম সেটা সঠিকভাবে পরিচালিত হয় না। এই জন্য কি করতে হবে, পারস্পরিক সম্পর্ক নির্ণয় করে দিতে হবে। যে পারস্পরিক সম্পর্ক নির্ধারণ, কে সম্পর্ক বলতে বোঝাচ্ছে কে ঊর্ধ্বতন, কে অধস্তন, কে কাকে নিয়ন্ত্রণ করতে পারবে, এই বিষয়গুলি সম্পর্কের মাধ্যমে স্পষ্টভাবে বোঝা যায়। দেখা গেল যে প্রতিষ্ঠানে একই পর্যায়ের 5 জন ব্যক্তি রয়েছে, কিন্তু 5 জনের মধ্যে একজন বাকি 4 জনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। তাহলে সেই ক্ষেত্রে যদি সম্পর্কটা নির্ধারিত থাকে যে তোমার সাথে আমাদের কি সম্পর্ক, তুমি কি আমাদের নিয়ন্ত্রণ করবে, না তুমি আমাদের সাথে চলবে, না আমি তোমাদেরকে নিয়ন্ত্রণ করব, এই যে বিষয়টা, এটা কিন্তু এই পারস্পরিক সম্পর্ক নির্ধারণের ফলে দূরীভূত হয়ে যাবে। এই জন্য ব্যবস্থাপনার যে সংগঠনের পদক্ষেপ, তার মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ধারণ খুবই গুরুত্বপূর্ণ। তাহলে সংগঠনের সংজ্ঞা শিখলাম, সংগঠনের যে পদক্ষেপগুলো সেগুলো আমরা শিখলাম। তাহলে সংগঠনের সংজ্ঞাটা এখানে যেটা লেখা, যে প্রতিষ্ঠানের কার্য বিভাজন, দায়িত্ব কর্তৃত্ব নিরূপণ ও অর্পণ, এবং প্রত্যেক কাজ বা বিভাগের মধ্যকার পারস্পরিক সম্পর্ক নির্ধারণের কাজকেই সংগঠন বলে। এই সংজ্ঞাটাও দিতে পারি, অথবা এটাও দিতে পারি যে মানবীয় এবং অমানবীয় উপাদানের সমন্বয়ে যা গড়ে ওঠে তাকে বলা হয় সংগঠন। সংগঠন মানে যে কাঠামোর মধ্যে মানবীয় এবং অমানবীয় উপাদান বিদ্যমান থাকে, সেটাকে আমরা বলতে পারি সংগঠন। কারণ মানবীয় বলতে বোঝাচ্ছে এখানে মানব শক্তি, আর অমানবীয় বা বস্তুগত বলতে বোঝাচ্ছে এখানে যন্ত্রপাতি, আসবাবপত্র, এগুলো। তাহলে এগুলো সমন্বয়ে কিন্তু সংগঠন তৈরি হয়। আর এই সংগঠনের মধ্যে কি করা হয়, এক ব্যক্তির সাথে অন্য ব্যক্তির সম্পর্ক কি, কে কাকে নিয়ন্ত্রণ করবে, কে কিভাবে কাজ সম্প্রসারণ করে নিয়ে আসবে, এই বিষয়গুলো উল্লেখ করা থাকে। আচ্ছা, তাহলে পদক্ষেপ, 4টি পদক্ষেপ আমরা পেলাম। 1 নম্বর হচ্ছে কার্য বিভাজন বা বিভাগীয়করণ। কার্য বিভাজন বা বিভাগীয়করণ মানে কাজগুলোকে ভাগ করে দেওয়া, বা বিভাগ অনুযায়ী ভাগ করে দেওয়া, বা বিভাগে ফেলে দেওয়া। কে কোন বিভাগে থাকবে সেই অনুযায়ী ভাগ করে তাকে দায়িত্ব অর্পণ করা। তারপর হচ্ছে দায়িত্ব কর্তৃত্ব সংজ্ঞায়িতকরণ। তাহলে এই যে বিভাগে ধরা গেল যে মিস্টার এক্স কে উৎপাদন বিভাগে দেওয়া হলো, আর মিস্টার ওয়াই কে বিক্রয় বিভাগে দেওয়া হলো। তাহলে এক্স এবং ওয়াই এর যে দায়িত্ব, সে দায়িত্ব বলা হলো যে মিস্টার এক্স সবসময় পণ্য উৎপাদনের জন্য ব্যস্ত থাকবেন, আর মিস্টার ওয়াই সবসময় পণ্য বিক্রির জন্য ব্যস্ত থাকবেন। তাহলে এখানে কিন্তু দায়িত্বের কথা বলা হলো, কর্তৃত্বের কথা বলা হলো না। তাহলে এক্ষেত্রে কর্তৃত্বের বিষয়টা স্পষ্ট থাকতে হবে, যে পণ্য ক্রয় বিক্রয়ের সময় কে কাকে নিয়ন্ত্রণ করবে বা কে কার অধীনে থাকবে, সেই বিষয়গুলো এখানে স্পষ্টভাবে বলা ভালো। এই জন্য দায়িত্ব কর্তৃত্ব সংজ্ঞায়িতকরণ করতে হবে, যে কে দায়িত্বটা পালন করবে, দায়িত্বের সাথে সাথে কার কি কর্তৃত্ব, কে কাকে কর্তৃত্ব করবে, নিয়ন্ত্রণ করবে, সেই বিষয়টা এখানে থাকা দরকার। 3 নাম্বার হচ্ছে দায়িত্ব কর্তৃত্ব অর্পণ। এখন দায়িত্ব এবং কর্তৃত্ব বলা হলো যে হ্যাঁ তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এটা কাগজ কলমে আছে, কিন্তু এটা হস্তান্তর করা হয়নি বা অর্পণ করা হয়নি, তাহলে সেক্ষেত্রে কিন্তু জবাবদিহি থাকবে না। কোনো কর্মীকে যদি খাতা কলমে বলা হয় যে তোমার এই দায়িত্ব, এই কর্তব্য, কিন্তু তাকে সেই দায়িত্ব বা কর্তব্য অর্পণ করা হয়নি বা তাকে হস্তান্তর করা হয়নি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তি এই কাজের জন্য জবাবদিহি করবে না, কারণ তাকে সংজ্ঞায়িতকরণ করা হয়েছে, মানে তার কথা বলা আছে, কিন্তু তাকে সেই কাজের জন্য এখনো পর্যন্ত কোনো কিছু হস্তান্তর করা হয়নি। সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি পারস্পরিক সম্পর্ক নির্ধারণ। তাহলে প্রতিষ্ঠানে বিদ্যমান বিভিন্ন ব্যক্তি থাকবে, বিভাগ থাকবে, উপবিভাগ থাকবে, এগুলোর মধ্যে
যে পারস্পরিক সম্পর্ক, এই সম্পর্কটা নির্ধারণ করা থাকতে হবে, যে কে কার ঊর্ধ্বতন, কে কাকে নিয়ন্ত্রণ করবে, প্রতিষ্ঠানের নিয়মাবলী, এই প্রতিষ্ঠানের কে কার কাছ থেকে নির্দেশ লাভ করবে, বা সমস্যা হলে কে কার কাছ থেকে পরামর্শ গ্রহণ করবে, এই বিষয়গুলো স্পষ্টভাবে এখানে উল্লেখ থাকতে হবে। এই জন্য পারস্পরিক সম্পর্ক নির্ধারণ আমাদের ব্যবস্থাপনার যে সংগঠন, সেই সংগঠনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আশা করি তোমরা পড়াগুলো বুঝতে পেরেছো। আবারও বলছি, তোমরা এই সংগঠনের যে পদক্ষেপ 1, 2, 3, 4 এটা অবশ্যই ধারাবাহিকভাবে মুখস্থ করে তারপরে লিখবে। এর ফলে কি হবে, তোমাদের পড়াটা ভালো থাকবে এবং অবশ্যই আমরা এই 4টা ধারাবাহিকভাবে লিখবো। আবারও বলি, যেহেতু পদক্ষেপ সবসময় ধারাবাহিকভাবে লিখতে হয়। এর ব্যতিক্রম হলে কিন্তু লেখা থাকবে 4টি, কিন্তু নাম্বার ভালো আসবে না। আচ্ছা, আজকে তাহলে আমরা এইটুকু পর্যন্তই থাকি। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো।